দেখি গো বড়াই দেখুকে একটা অপ্রচলিত সুরে দেখুকে আরে হরো কি দেখি গো বড়াই হরো কি দেখি গো বড়াই কদম্বের তলে তরিত জড়িত জইছে নব জল ধরে ও গো বড়ি বুড়িমা ওই দেখো কদম গাছের তলায় কালো মেঘ, আবার তাতে বিদ্যুৎ জড়ানো। বুড়িমা রসিকতা করে বলছে, আরে বাবা মেঘ থাক আর বিদ্যুৎ থাক, তাতে যদি বৃষ্টি না হয় তোর তো চিন্তা কি? তুই তো ভয় পাচ্ছিস যদি দুগ্ধ যাতে ভিজে না যায়, ভেসে না যায়। তো বৃষ্টি কই? মেঘ আছে, বিদ্যুৎ আছে, বৃষ্টি নেই, চিন্তা নেই। বুড়িমা বলছে বৃষ্টি নাই, কিন্তু রাধারানী বলছি ওগো বড়াই, তোমার বয়স হয়েছে তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। তোমার যদি অনুরাগের নয়ন থাকে তবে আমার কাছে আমার নয়নে নয়ন দিয়ে দেখো, মেঘ রয়েছে কদম তলায়, কিন্তু তার বর্ষণ কোথায় জানো? ওই মেঘের বর্ষণ আমার নয়ন পথে বাগো বর্ষ আমার নয়ন পথে যদিও মেঘের উদয় কদম তলাতে বাগো বর্ষ আমার নয়ন পথে। পদকর্তা বলছেন, ও রাধে তুমি ঠিক বলেছ, কৃষ্ণ যদি কালো মেঘ হয়, সেই মেঘে উদয় হয় এক জায়গায় আর তার বর্ষণ হয় আরেক জায়গায়। ভক্তের হৃদয় আকাশে উদয় করি, নয়নের পথে বহয়ে বাড়ি। আমার হেন মনে হয় বিজুরি হয়ে যেন জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। জ্ঞানদাসে কহে না কহ আন, যে কহিলা ধ্বনি সেই সে প্রমাণ। ভাগ্যবান পদকর্তা বলছেন, ও রাধে তুমি ঠিক বলেছ, এই মেঘ সেই মেঘ বটে হে সেই মেঘ বটে হে ত্রিভুবন প্লাবন করে মেঘ সেই মেঘ বটে হে এ মেঘ ত্রিভুবন প্লাবন করে। তার লীলা প্রীত বরিশানে ওই ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত বরিশানে ত্রিভুবন প্লাবন করে। সেই মেঘ বটে বটে কৃষ্ণ নব জলধর
জগত শস্যই উপর পরিক্ষয়ে লীলামৃতধার। এই হলো সেই মেয়ে। কথা বলতে বলতে একদম সামনে চলে এসেছে। কৃষ্ণ আজকে কি হয়েছে জানেন? সরকারি অফিসার, গভর্নমেন্ট অফিসার। আর সেই গভর্নমেন্টের নাম কি? কংস রাজা। কংস রাজার রাজ কর্মচারী সেজে কৃষ্ণ দাঁড়িয়েছে। বড় একটা লাঠি নিয়ে, রাস্তার মাঝখানে একটা বড় কলসি, বড় একখানা জ্বালা। সেই জ্বালার গায়ে লিখে রেখেছে দান ভট, মানে যার কাছ থেকে যা ট্যাক্স নেওয়া হবে এই কলসির মধ্যে রাখা হবে, আর কংস রাজার বাড়িতে শেষকালে দিয়ে আসা হবে। কৃষ্ণ সেজেছে বড় অফিসার, আর তার অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে আবার, তার নাম সুবল। সুবল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এই সুবল, একদম কাউকে যেতে দিবি না, দরকার হলে দুখানা লাঠি লাগবে। সুবল হয়েছে সহকর্মী, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন রাজ কর্মচারী, কর আদায় করার জন্য। দাঁড়াও, বলো বলো তোমরা ওই না বেশে কোথায় বা। কীর্তন গানে এমন কিছু দুর্লভ তাল আছে যা সারা ভারতে অন্য কোনো সঙ্গীতে পাবেন না। এমন একটা তাল এখন গাইছি, এটার নাম ইন্দ্রভাস তাল। এই ইন্দ্রভাস তাল কীর্তন গানেই আছে। এর আবার মধ্যলয় আছে, বিলম্বিত রূপ আছে। এখন মধ্যলয়ে গানটা হচ্ছে। বলো বলো ওই না বেশে কোথায় বা যাও গোয়ালে বলো কোথায় তোমার ঘর গে। বলো বলো ওই না বেশে কোথায় বা যাও গোয়ালে হে বলো বলো কোথায় তোমার ঘর হে। বলো বলো তোমরা কোথায় যাও গোয়ালে হেন সুন্দর বেশে দুটি বাহু দোলাই ও গরমিনী গরব ঘরে বলো তোমরা কোথায় বা ও যাবে হেন সুন্দর বেশে দুটি বাহু পসারিয়ে গরবিনী গরব ঘরে বলো তোমরা কোথায় বা। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসের পসরা দাসীর মাথার উপর? এই যে এত সুন্দর সুন্দর ডালা সাজিয়েছো, কি আছে ওতে? আমাদেরকে নামিয়ে দেখাও। ললিতা বিশাখা বলছে, বাবা এই রাস্তার মাঝখানে কেউ কোনোদিন আজ অব্দি এরকম জিজ্ঞাসা করেনি, তুমি কে হে যে তোমাকে আমরা এই ডালা নামিয়ে ডালাগুলো খুলে খুলে দেখাবো? কে তুমি? কোন হরিদাস? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশুরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশুরায় আমার। কে তুমি? তোমার বলে ওলাব পসার। কে তুমি? তোমার বলে ওলাব পসার। আজ অব্দি কেউ আমাদের জিজ্ঞাসা করেনি আর বলেনি ডালা নামিয়ে দেখাও। কে তুমি যে তোমার কথা আমরা নামাবো এই ডালা দেখাবো তোমায়?
তখন বলছে আমি কে শুনবে? আমি তোমাদের পাড়ার ছেলে, কিন্তু এতদিন আমাকে তোমরা চিনতে পারোনি। আমি কে শুনবে? আমি এই গরু চড়াতে চড়াতে একদম বিরক্ত হয়ে গেছি। গরু বেশিক্ষণ চড়ালে কি হয়? গরুর গোবর, গোমূত্র আর গরুর গায়ের গন্ধ এইগুলো সারাক্ষণ গায়ের মধ্যে থাকে। ওই জন্য গরু চড়াতে চড়াতে আমার বিরক্ত লেগে গেছে। তাই আমি সরকারি চাকরি করতে চাই। এই সরকারি চাকরি করার জন্য আমি অ্যাপ্লিকেশন লিখেছি কংসরাজার অফিসে। কংসরাজার কাছে আমি আবেদন জানিয়েছি সরকারি কাজ পাবার জন্য। এবার আমার আবেদনে কংসরাজা এতটাই সন্তুষ্ট, উপযুক্ত পাত্র দেখে উনি আমাকে একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করেছে। বলে আজকাল এই চাকরির আকাম, ঘুষ দিয়েও আজকাল চাকরি পাওয়া যাচ্ছে না। কি বাবা, সবাই ঘুষ রেডি রেখেছে, মোটা মোটা বান্ডিল, বললেই ঘুষ দিয়ে দেবে। কিন্তু ঘুষ দিয়েও আজকাল চাকরি পাওয়া যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেইখানে শ্রীকৃষ্ণ বলছেন আমি দুটো চাকরি পেয়েছি। গায়ে জ্বালা ধরবে কিনা? বেকার যারা আছে তাদের গায়ে জ্বালা ধরবে কিনা যে আমরা এত চেষ্টা করে চাকরি পাচ্ছি না, পড়াশোনা করছি তাতে হচ্ছে না, ঘুষের টাকা রেডি রেখেছি তাতেও হচ্ছে না। আর কৃষ্ণচন্দ্র দুটো চাকরি পেয়ে গেছেন বলছে, তাও সরকারি চাকরি। দুটো চাকরি কি কি? বলে আমার দুটো চাকরি হলো, এক, যারা নৌকায় পারাপার হয় অথচ পয়সা দেয় না সরকারকে, তাদের কাছ থেকে নৌকা থেকে পয়সা আদায় করে সরকারকে দেওয়া, ঘাটের ঘাটওয়াল। আর দুই হচ্ছে যারা দধিযুক্ত বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে কিন্তু সরকারকে কর দিচ্ছে না, তাদের কাছ থেকে কর আদায় করে কংসরাজের কাছে পাঠানো। ঘাটের ঘাটওয়াল আমি পথে মহাদানী, ওই ঘাটের ঘাটওয়াল আমি পথে মহাদানী, ময়দান দিতে হবে শুনো বিনোদিনী, তোমায় দান দিতে হবে শুনো বিনোদিনী। ওই সর্বনাশ, আমরা এতদিন যাকে রাখাল ছেলে বলে চিনতাম, যাকে আমরা অবজ্ঞা করতাম, সে রাতারাতি কংসরাজার কাছে চাকরি পেয়ে গেল, একেবারে সরকারি অফিসার। আমার তখন গা কাঁপছে না ললিতা। এই ট্যাক্সের অফিসার মানে কর আদায়কারী রাজ কর্মচারী, দেখি আমার তো গা কাঁপছে। ওই ওই দানি দেখি, দানি দেখি কাঁপিছে কাঁপিছে শরীর গো। বড় হরতাল 20 মাত্রা। ওগো বড়া ওই দানি দেখি কাঁপিছে কাঁপিছে শরীর গো। ওগো বড়া
17, 15, 16, 17, 18, 19, 20, এগুলো হচ্ছে আমাদের কীর্তন গানের অলংকার। আজকাল কীর্তন জগতের খুবই দুর্ভাগ্য, এইসব আসল কীর্তনগুলো আমরা সরিয়ে রেখে যা তা কথা কীর্তনের আসলে শুনছি, আর যা তা গানও আমরা কীর্তন আসলে শুনছি। এটা আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। রবীন্দ্রনাথ যে কীর্তন শুনে কীর্তনকে শ্রেষ্ঠ সঙ্গীত বলেছিলেন, আজকে যদি উনি আসলে একবার শুনে বেড়াতেন হয়তো ঘেন্না করতেন। কারণ যে কীর্তন রবীন্দ্রনাথ শুনে কীর্তনকে শ্রেষ্ঠ বলেছেন, সেই কীর্তন যদি পরিবেশন করতে হয় তাকে 5টা বিষয় জানতে হবে। প্রথম কথা, 108টা তালে কীর্তন হয়, সেই 108টা তাল কি কি সেটা জানতে হবে। দ্বিতীয় কথা, 6 রাগ 36 রাগিণীকে অনুসরণ করে কীর্তন হয়, সেই 6 রাগ 36 রাগিণী কি কি তাকে জানতে হবে। তৃতীয় কথা, বৈষ্ণব রসশাস্ত্র অনুসরণ করে কীর্তন গান হয়, বৈষ্ণব রসশাস্ত্র কি সেটা জানতে হবে। রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, এগুলো হচ্ছে বৈষ্ণব রসশাস্ত্র। তৃতীয় কথা, বৈষ্ণব দর্শন অনুসরণ করে কীর্তন গান হয়, বৈষ্ণব দর্শনটা কি তাকে জানতে হবে। এটা জানতে গেলে জীব গোস্বামীর ষট সন্দর্ভ এবং শ্রীমদ্ ভাগবতের টিকা টিপ্পণী তাকে জানতে হবে। তারপরে বৈষ্ণব পদাবলী সাহিত্যের তো বিরাট ভান্ডার, প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী আছে। সবগুলো এখন পাওয়া যায় না প্রিন্টেড আকারে, কিন্তু প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলী কীর্তনের আসরে গাওয়া হয়ে থাকে। সেগুলো সম্পর্কে জানতে হবে, তবে তো কীর্তনটা পরিবেশন করলে এবং অভিনয় দিয়ে, নৃত্য দিয়ে সেটাকে পরিস্ফুট করে তুলতে হবে, তবে পূর্ণাঙ্গ কীর্তন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর শুনে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত বলেছিলেন। কীর্তনের পদ, কীর্তনের দর্শন, কীর্তনের সাহিত্য, কীর্তনের তাল, কীর্তনের সুর এবং ভাব রস, এতগুলো জিনিস যদি উপলব্ধিতে থাকে তবে সে কীর্তন পরিবেশন করলে সঠিক কীর্তন হবে। আর তা না হলে শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য চাটনি মার্কা কথাবার্তা বলে শুধু জনরঞ্জন করে বেড়ালেই কীর্তন গান কিন্তু হবে না। সেটা একটা হাস্যকর সঙ্গীতের রূপ হতে পারে, কিন্তু কীর্তন গান হতে পারে না। এই যে গানটি আপনারা শুনলেন, এটা আড় তালের গান, 20 মাত্রা তালের গান। আড় তাল হচ্ছে বদশী অষ্টতালের প্রথম তাল। মানে জয়দেব গোস্বামী গীত গোবিন্দে 8টি তালের উল্লেখ করেছেন, সেই 8টি তালে গীত গোবিন্দ গাওয়া হয়েছে। 8টি তাল হচ্ছে আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম, পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তালের মধ্যে প্রথম তাল হচ্ছে আড় তাল, সেটি পরিবেশন হলো এতক্ষণ। মুজদি জানিতাম আগে এ পথে কণ্ঠ আছে, আমি তবে ঘরের না হইতাম বাহির গো, তবে ঘরের না হইতাম বাহির। ইংরেজিতে একটা কথা বলে, মর্নিং শোজ দ্য ডে, মানে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তাই আজকে সকালে যখন ঘর থেকে বেরিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি আজকে দিনটা আমার ভালো যাবে না। কেন না, ঘর থেকে বেরোনোর সময় ঠকাস করে মাথায় আঘাত লাগলো। তাহলে মাথায় আঘাত লাগলো বেরোনোর সময়, ব্যাপারটা ভালো নয়, মনটা খারাপ। আর সেই সময় আবার টিকটিকি বলে উঠলো ঠিক ঠিক ঠিক, টিকটিকি এসে আবার বললো যে ঠিক হয়েছে, আজকে বিপদ হবেই। ঘর হইতে যারা প্রণামী দিচ্ছেন মঞ্চে উঠবেন না, গানের সঙ্গীতের শ্রী নষ্ট হয়ে যায়। শেষ কাজে আপনারা প্রণামী দেবেন। দুলালদা আপনি একটু স্টেজে আসুন, আপনি একটু এখানে আসুন, আসুন আসুন আসুন। না না, দরকার আছে। যারা যারা কিছু সহযোগিতা করতে চান তারা এই কমিটির হাতে তুলে দেবেন, কারণ এটা কর্মী মণ্ডলীর সেবা শাখায় এই অর্থ নিয়োজিত হয়। সেই জন্য আমি কর্মী মণ্ডলীর হাতে এই দান দক্ষিণাটুকু তুলে দিচ্ছি, দুলালদার হাতে দিচ্ছি, দুলালদা ওইখানে গিয়ে দিয়ে দেবেন। নিতাই গৌর হরি। ঘর
ঘর হইতে বাহির হইতে ও চাল ওঠে দিল মাঠে হাঁচে না বলে বাধাগো যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে ওই হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে তেমনি ঠেকিয়া গেল রাধা তেমনি ঠেকিয়া গেল রাধা। একটা হরিণ বাঘের তাড়া খেয়ে পালাতে লাগলো। পালাতে পালাতে এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, দেখে ব্যাধ তার দিকে ধনুর বাণ প্রস্তুত করে রেখেছে। তাহলে তার পালিয়ে কি লাভ হলো? আমি ওই জটিলা কুটিলা রূপী বাঘিনী নাগিনীর তাড়া খেয়ে বাইরে এলাম, এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ তার নয়ন বাণ আমার দিকে প্রস্তুত করে রেখেছে। তাহলে আমি এখন বাঁচবো কি করে বলি না? বলছে দাঁড়া দাঁড়া, আমাদেরকে কথা বলতে দে। ওই যে শ্যামসুন্দর, রাধার সঙ্গে পরে কথা হবে, আগে আমাদের সঙ্গে একটু বোঝাপড়া হবে। তুমি বলেছো চাকরি পেয়েছো, আগো 24 ঘন্টা যে গরু নিয়ে চিন্তা করে সে কখনো চাকরি পায়? কিছু মনে করবেন না বাবা। গরু যদি চড়ানো হয় খুব ভালো কথা। গরু হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে গরু খুব উপকারী, কিন্তু ভারতবর্ষে বিশেষ করে গরুর সম্মান আছে। যে সম্মান ভারতে গরুর আছে, পৃথিবীতে অন্য কোনো দেশে সেই সম্মান নেই। তার কারণ আছে। তার কারণ ভারতবর্ষে 5000 বছর ধরে যজ্ঞ হচ্ছে, আর সেই যজ্ঞের ঘিটা গরু থেকেই আসে। মোষের ঘিতে যজ্ঞ হবে না, ছাগলের দুধে যদি ঘি হয় সেই ঘিতে যজ্ঞ হবে না, যজ্ঞটা হবে গরুর দুধ থেকে। সেই জন্য গরুর যে সম্মান ভারতবর্ষে মাতৃ সম্মান, মাকে যে সম্মান দেওয়া হয়, গরুকে ভারতের মুনি ঋষিগণ সেই সম্মান দিয়েছেন, কারণ তার দুধের ঘি দিয়ে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ হয়। সেই জন্য গরু চালানো খুব ভালো কথা। কিন্তু 24 ঘন্টায় যদি কেউ গরু নিয়েই চিন্তা করে, সে চাকরি পাবে? IAS অফিসার হতে পারবে? DM হতে পারবে? SDO হতে পারবে? DM SDO হতে গেলে তাদেরকে কঠিন কঠিন পড়াশোনা করতে হয়। IAS পড়াশোনা করতে হয়, WBCS পড়াশোনা করতে হয়। তা WBCS পড়াশোনা, IAS পড়াশোনা করবে তবে তো অফিসার হবে। এরকম গরুর পেছনে ছোটাছুটি করে গায়ে গোবর মাখলে সে চাকরি পাবে? হ্যাঁ দেহে নন্দের সুত, বলো কে তোমায় করেছে মহাদানী, তোমায় করেছে মহাদানী। তুমি দণ্ডে কাছো নানা কাছো, না ছাড়ো রমণীর পাছ। ও কাদাই হে কাচ মানে কি? বৈষ্ণব পদাবলীর ভাষা সম্পর্কে সচেতন না হলে উল্টো পাল্টা ভাববেন। কিন্তু আমি বলছি দণ্ডে কাচো নানা কাচো, এটা শুনে যদি কেউ জানলার কাঁচ ভাবেন, সর্বনাশ। কাঁচ মানে এখানে জানলা দরজার কাঁচ নয়, কাঁচ মানে এখানে বেশভূষা। দণ্ডে কাচো নানা কাচো মানে এক দণ্ডের মধ্যে, অর্থাৎ 24 মিনিটের মধ্যে তুমি নানা রকম পোশাক পাল্টাচ্ছ। সকালে একরকম পোশাক, দুপুরে একরকম পোশাক, সন্ধ্যাবেলা একরকম পোশাক। মেয়েদের মন ভোলানোর জন্য যারা দিনরাত পোশাক পাল্টে বেড়ায়, তারা আর যাই হোক চাকরি পায় না। তুমি দণ্ডে কাছো নানা কাছো, না ছাড়ো রমণীর পাছ। দণ্ডে কাছো নানা কাছো, না ছাড়ো রমণীর পাছ। আবার বুঝাইলেও না বুঝো হিতবাণী হে কানাই, বুঝাইলেও না বুঝো হিতবাণী হে কানাই, কে তোমায় করেছে গরুর রাখাল, সারাক্ষণ গরুর পেছনে হর হাট, এই বাঁয়ে যা ধবলি শ্যামলি, শুধু গরুর নাম মুখস্থ আছে। বলো তো ভারতবর্ষের রাজাদের নাম কি? ভারতবর্ষের 50 জন রাজার নাম পরপর বলতে পারবে? রাজাদের নাম মনে নেই, গরুর নামগুলো মুখস্থ আছে। রাখালো বর্বর জাতি
ধেনু রাখো দিবারাতি, রাখালো বড় জাতি, ধেনু রাখো দিবারাতি। যারা ইতিহাস পড়ে তাদের রাজাদের নাম মুখস্থ থাকে, থাকে না বাবা? বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এটা তো সবার মুখস্থ। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। তাহলে রাজার নাম পরপর মুখস্থ রাখতে হয়, যারা পড়াশোনা করে তাদের থাকে। আর তোমার শুধু নাম মুখস্থ আছে, ধবলি, শ্যামলি, পিয়ালি, মঙ্গলি। রাখালো বড় বড় জাতি, ধেনু রাখো দিবারাতি, রাখালো বড় জাতি, ধেনু রাখো দিবারাতি। মহিষ প্রধান বৎস লইয়া, বৎস লইয়া, কুলবতী সনে হাস। হ্যাঁ, সিরিয়াসনেস বলে কিচ্ছু নেই। যারা বড় চাকরি পড়াশোনা করে তাদের ভেতরে একটা সিরিয়াসনেস গ্রো করে। আর তুমি তো মেয়ে মানুষ দেখলেই, মেয়েদের দেখলেই যারা হি 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 হু হু করে বেড়ায় তারা কোনোদিন চাকরি পায় না। কুলবতী সনে হাস, ইথে নাহি রাজবাস। কুলবতী সনে হাস, ইথে নাহি রাজবাস। এখনই কংসের দিব কইয়া হে কানাই, এখনই কংসের দিব কইয়া হে কানাই, তোমায় করিলে দেহে নন্দের তোমায় করেছে। সাবধান সাবধান, জাত নিয়ে একদম কথা বলবে না। আমি গরু চড়াই বলে আমি কি মানুষ না? গরু চড়াই বলে তুমি আমাকে রাখাল একবারে বর্বর জাতি বলে দিলে? শোনো রাধারানী, আমি যদি বর্বর জাতি হই তাহলে তোমার বাবা বৃষভানু রাজা কি করেছে? বৃষভানু নামটা পড়ে দেখো ভালো করে, ভানুর আগে কি আছে? হ্যাঁ, রাধারানী বাবার নামটা কি? বৃষভানু রাজা। তাহলে ভানুর আগে কি আছে? গরু বাছুর নিয়ে তো তোমাদের একেবারে জাত ধর্ম কুল ধর্ম গরু বাছুর নিয়ে, আর আমাকে বলছো রাখাল জাতি। কি কহিলে সুধামুখী, কি কহিলে, আস্তে আস্তে, আমি মাঠে ধেনু রাখি, কি কহিলে সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি। এই যে পুরুষে সকলই শোভা পায়, ও রাধে পুরুষে সকলই শোভা পায়, ও রাধে। রাজার নন্দিনী হয়ে গভীর পসরা, রাজার নন্দিনী হয়ে নদীর পসরালয়ে, হাটে মাঠে কেঁদে বেড়ায়, ও রাধে হাটে মাঠে। বাবার নাম বলছে রাজা বৃষভানু, আর ওদিকে এমন বাড়িতে বিয়ে দিয়েছে যে তারা মাথায় দধি দুগ্ধ দিয়ে হাটে পাঠিয়ে দিয়েছে। হাটে যারা বিক্রি করে দধি দুগ্ধ, সে কখনো বলে আমি রাজকন্যা? আমরা সকলেও তো শুনি নাই, রাজার মেয়ে দধি বেচে, সকলেও তো শুনি নাই। রাজার মেয়ে দধি বেচে, দহিলে দহিলে বলে, খেয়াল করুন কথাটা, দহিলে দহিলে বলে না হিন্দি ভাষী যারা, এ বাবু দহিলে, বাবু দহিলে। তুমি তো মুখে বলছো দহিলে, আর ওই কথা বলে জানো আমায় দহিলে 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 দহিলে, আমার মন প্রাণ জ্বলে যায় দহিলে। শোনো, আরেকটা কথা শুনবে, চাকরি পেতে হয় পড়াশোনা করে, পড়াশোনা করে চাকরি পেতে
হয়, বুদ্ধি থাকলে সে চাকরি পায়। বলে তোমার বুদ্ধি বা কি আছে? কোন গুণে বেধি তোমায় দান করেছে, তোমায় দান করেছে, তোমায় দান করেছে, বলো গুণে বলো তোমায় দান করেছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনে দিয়ে ধমনি বসত আছে, ধনে রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধন গুণে ননি চোরা, ধরেতে ধাবনি বসতি গাছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাকরি পেতে গেলে অনেকগুলো গুণ থাকতে হয়, রূপও থাকতে হয়। দেখবেন এক একটা বড় বড় অফিসার কত সুন্দর দেখতে হয়, হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তাদের মুখে দিয়ে, এত রূপ। এহ, রূপেতে ভ্রমরা, কালো ভ্রমরের মতো তোমার রং গায়ে। আর যদি বলো গুণে চাকরি হয়, গুণ যা তোমার তাও তো সবাই জানে, ছোটবেলায় লোকের বাড়িতে বাড়িতে মাখন চুরি করে বেড়াতে, এই তো তোমার গুণ। আর যদি বলো ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, সেই ঘুষ দেওয়ার ক্ষমতা তোমার আছে। সম্পত্তির মধ্যে তো কয়েকটা রোগা রোগা গুণ, ধনেতে ধবলি। আর বাড়ি ঘর ভালো নেই বলেই তো গাছে বসে বাঁশি বাজাও, বসতি গাছে। যিনি পরাকাষ্ঠ বরণ উৎকৃষ্ট বচন সুমিষ্ট জানা আছে। কিছু মনে করবেন না, কেউ যদি ফর্সা হয়, তাকে যদি বলা হয় তুমি কি ফর্সা গো, তার খুব আনন্দ হয়। কিন্তু কারোর গায়ের রং যদি কালো হয়, তাকে যদি কেউ বলে তুমি কি কালো গো, তার ভালো লাগে। কৃষ্ণকে যেই কালো বলেছে, অমনি গোবিন্দের একেবারে মনটা খুব খারাপ হয়ে গেল। আমায় কালো বলো না, বলো না, 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 বলো না, বলো না, 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 কালো কালো বলো না, ও গো রাজার ঝিরে, কালো কালো বলো না, ও গো রাজার ঝিরে। আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি, করব কি, করব কি, করব কি, ভালো বলো না, শোনো শোনো, কালোকে যে এত নিন্দে করছো, কালো ছাড়া তোমাকে ভালো দেখাবে? কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। আর নীল শাড়ি পরলে তোমায় ভালো দেখায়, তা নীলটা তো কালোরই কাছাকাছি। নীল শাড়ি পরি যাও, নীল শাড়ি পরি যাও, নীল শাড়ি পরি যাও, বাহু নাড়া, বাহু নাড়া, নাড়া, ভালো বলো না, ও গো রাজা, বলো না,
কৃষ্ণের সঙ্গে ঝগড়া করতে ভালো লাগে, কিন্তু কৃষ্ণের যদি মন খারাপ হয়ে যায় তখন আবার রাধারানীর খারাপ লাগে। তাই বলছে এই ওরকম ভাবে বলিস না, ওরকম বলিস না। ও কত টাকা চাইছে বল, আমি তো রাজার মেয়ে, আমার কোনো অভাব নেই, যা বলছে দিয়ে দেবে। হ্যাঁ, আমাদের রাজনন্দিনী বলেছেন যত টাকা তোমার লাগবে দিয়ে দেবে, বলো কত চাই তোমার। আচ্ছা কর দেবে তাহলে? হ্যাঁ দেব। দধি দুগ্ধ ঘৃত ঘোল এগুলোর জন্য কোনো কর লাগবে না, কারণ ওগুলো আমি খেয়ে নেবো। সরকারি অফিসার হয়ে যদি ঘুষ না খায় তাহলে মানায় না, ওই জন্য ওগুলো আমি খেয়ে নেবো, ওগুলোর জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। কি বললে? ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল চাই না, ওগুলো আমি খেয়ে নেবো। তাহলে খেয়ে যদি নাও তাহলে আমার ট্যাক্স কিসে? বলে এগুলো আমি খাবো আর কর নেবো যেগুলো গয়না করেছে ওইগুলোর জন্য, ওই গয়নাগুলোর জন্য কর নেব। বলে কত টাকা কর লাগবে গয়নার জন্য? এক এক করে বলছি। এই কাগজ নাও, কলম নাও। ও সুন্দরী শুনিয়া না সুনহিত বাণী, তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি, তুমি জানো না গোবিন্দ পথে রানী, জানো না গোবিন্দ পথে রানী। আহা শিথির সিন্দুর তোমার নয়নের